টোটাল ধনী এবং ধনাঢ্য মানুষের কাছ থেকে দেশের বাজেটের 50% টাকা নেয়, বাকি 50% টাকা নিচ্ছে কিন্তু আমার আপনার মতো গরিব মানুষের কাছ থেকে, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, যারা টিসিবির ট্রাকের পিছনে ঘন্টার পর ঘন্টা সূর্যের আলোতে দাঁড়িয়ে বর্ষায় ভিজে ঘামে 1,500 টাকা 2,000 টাকার পণ্য কেনবার জন্য অপেক্ষা করেন, না পেলে রাস্তায় গড়াগড়ি করে কাঁদেন, তারা হচ্ছে ভ্যাট দিচ্ছে। এই গরিব মানুষগুলোর টাকা দিয়ে রাষ্ট্র চলছে এবং এই গরিব মানুষকে কেন্দ্র করেই আবার দেখবেন রাষ্ট্র লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ করছে সারা দুনিয়া থেকে, ব্যাংক থেকে, এবং এই টাকাগুলোই লুট হচ্ছে। এই জন্য সারা পৃথিবীতে দেখবেন ভ্যাটের সাথে ইনইকুয়ালিটি, বৈষম্য যে তৈরি হয় রাষ্ট্রে জনগণের সাথে, ধনী গরিবের যে পার্থক্য তৈরি হয়, পৃথিবীর সবচেয়ে বৈষম্যমূলক সমাজের মধ্যে যদি আপনি 5, 7, 10টা ধরেন, তার ভিতরে বাংলাদেশ একটা। তাহলে আমি এত গরিব দেশ, আমার অর্থনীতি নাকি এত ভালো করেছে, তাহলে আমার এখানে বৈষম্য কেন? আমার অর্থনীতির সাইজ নাকি $450 বিলিয়ন, তাহলে আমার ট্যাক্সের হার বাড়ছে না কেন? আওয়ামী লীগ সরকার যখন আসছে তখন আমার অর্থনীতির সাইজ ছিল $200-250 বিলিয়ন, তখন আপনার ট্যাক্স এবং জিডিপির রেশিও ছিল হচ্ছে 13%। আওয়ামী লীগ আমাদেরকে বলে গেল যে আমাদের এখন জিডিপির সাইজ $450 বিলিয়ন, প্রায় ডাবল নাকি হয়ে গেছে। তাহলে আমার ট্যাক্স জিডিপির রেট 13 থেকে এখন 8% চলে আসছে কেন? আমরা তো বড়লোক হয়েছি। তাহলে বড়লোক হইলে তো আমার ভ্যাটের পরিমাণ তো কমায় যাওয়ার কথা, আমার ভ্যাট পরিমাণ বাড়ছে কেন? বলা হচ্ছে আমার মাথা পিছু আয় নাকি $3,000। তাহলে আমার যখন $900 ছিল, যখন $700 ছিল, তখন আমাকে এত টাকা ভ্যাট দিতে হয় নাই। তাহলে আমি বড়লোক হওয়ার পরে কেন এত পরিমাণ ভ্যাট দিচ্ছি? এটাইতেই হচ্ছে আপনার অর্থনীতির শুভঙ্করের ফাঁকি জড়িয়ে আছে। তাহলে গণ অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতা, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, যারা 1700 শহীদের লাশের উপরের দায়িত্ব নিয়েছে, তারা কেন একটা বেইনসাফি সিদ্ধান্ত নিয়েছে? দুইটা কারণে নিয়েছে। একটা হচ্ছে যে তারা গরিব মানুষের, যারা উপদেষ্টা মণ্ডলী হয়েছেন, তারা কেউ গরিব মহল থেকে ওঠেন নাই, তারা গরিব মানুষের কষ্ট বোঝা মানুষ না, তারা সমাজের এলিট, আপার ক্লাস। তারা বোধ করেন না এখানে আলুর কেজি 5 টাকাটা 50 টাকায় হইলে, পেঁয়াজের কেজি 40 থেকে 200 টাকা হইলে, চিনির কেজি 70 থেকে 200 টাকা হইলে কার কি যায় আসে? ওনাদের কিছু যায় আসে না, কারণ ওরা বাজার করেন না। ওনাদের আয় আবুয়া আছে, ওনাদের দারোয়ান আছে, ওনাদের গাড়ির ড্রাইভাররা বাজার করে দেন। প্রথম কারণ হচ্ছে যে ওনারা বোঝেন না যে ওনাদের সিদ্ধান্তগুলো দেশের কোটি কোটি মানুষ, দেশের 70-80% গরিব মানুষকে কিভাবে এফেক্ট করবে। দ্বিতীয় যে কারণটা ওনারা বোঝেন নাই, যেটা ভুল করেছেন, সেটা হচ্ছে ওনারা খরচ ব্যয় সংকোচনের নীতিতে না গিয়ে ওনারা গরিব মানুষের উপরে ভোগান্তিকে পুঁজি করে টাকা ও আয় করবার একটা পদ্ধতিতে গেছেন, যেটা হচ্ছে একটা পুঁজিতান্ত্রিক, আমলাতান্ত্রিক বাস্তবতা। এক্সাম্পল দিই আপনাদের, বারবার ট্যাক্স বাড়ে, বারবার ভ্যাট বাড়ছে, শুল্ক বাড়ছে আমাদের উপরে। আমলাদের সুযোগ সুবিধা কমানোর কি কোনো আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন? বাংলাদেশে আমলারা শুধু গাড়ি পায় না, তার ড্রাইভার এবং তেলের খরচের জন্য প্রতি মাসে 50,000 টাকা সে ক্যাশ পায়। তাহলে আপনি কত সুযোগ সুবিধা দিবেন তাকে? তাকে আপনি প্লট দিচ্ছেন, বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে আপনি প্লট দিচ্ছেন, ফ্ল্যাট দিচ্ছেন, রাজুকের সুযোগ সুবিধা দিচ্ছেন, গাড়ি দিচ্ছেন, বিদেশে যাবার সুযোগ সুবিধা দিচ্ছেন, রাষ্ট্রের ব্যয় কেন সংকোচন করছেন না? তাহলে আপনি বাজেটে যে আপনার ঘাটতি, আপনি তো ব্যয় সংকোচন করবেন, আপনি খরচ কমাবেন। আপনার উপার্জন যদি কমে যায়, আপনি বাজারে চিন্তা করেন, আপনি ব্যক্তির কথা চিন্তা করেন, জিনিসপত্রের দাম বাড়ছে, আপনার আয় বাড়ছে না, আপনি তখন কি করেন? আপনি কি জোর করে ঋণ করে খান? না, আপনি খাওয়ার পরিমাণ কমায় দেন, আপনি বাজারের পরিমাণ কমায় দেন। আগে 7 দিনে গরু গোশত খেতেন, এখন 2 সপ্তাহে খান, মাসে একবার খান। আগে প্রতি সপ্তাহে বেলি রোডে গিয়ে সুলতানস ডাইনি খেতেন, এখন আপনি মাসে একবার খাচ্ছেন। তাহলে রাষ্ট্র কেন এটা করছে না? যে আমার উপার্জন নাই, আমার ব্যাংকে টাকা নাই, আমি ঋণ করে, আপনি দেখেছেন ব্যাংকগুলোকে বেইল আউট করেছে, 10টা ব্যাংকে 22,000 কোটি টাকা চাপিয়ে দিয়েছে। তাহলে হাসিনার আমলে আমরা যারা সমালোচনা করেছি 53,000 কোটি টাকা আপনি ছাপিয়ে দিয়েছেন, যার কোনো মার্কেট ভ্যালু নাই, তাহলে সেখানে আপনি 22,000 কোটি টাকা ছাপিয়ে 10টা ক্রিমিনাল ব্যাংককে কেন আপনি করেছেন, বেইল আউট করেছেন? তাদেরকে তো বন্ধ করে দেওয়ার কথা ছিল। আমরা দেখলাম শেয়ার মার্কেটে আপনার আইসিবিকে 3,000 কোটি টাকা দিয়েছে, যার 2,000 কোটি টাকা আইসিবি বিভিন্ন ব্যাংকে শোধ করে দিয়েছে। এই টাকা তো শেয়ার হোল্ডারদের দেওয়ার কথা ছিল, যারা ক্ষুদ্র পুঁজি বিনিয়োগ করে ফকির হয়ে গেছেন, 33 লক্ষ শেয়ার বাজারি, তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না কেন? তাহলে আপনি ব্যয় সংকোচনের নীতিতে না গিয়ে, আপনি দেখেন ডেভেলপমেন্ট প্রজেক্ট, আমরা বারবার বলেছি যেগুলোর প্রয়োজন নাই, অথবা যেগুলো আমার 2 বছরে দরকার নাই, আপনি এটাকে 4 বছরে ছড়ায়া দেন।
4 বছরে ছড়াই দিলে বাজেটের উপরে প্রেশার কমবে। এই যে অস্টারিটি, যেটা আমরা 2007-8 থেকে সারা দুনিয়াতে দেখেছি, গ্রিস এবং ইউরোপের দেশগুলোতে যে ঋণ ভিত্তিক অর্থনীতি দ্বারায় কিভাবে দেশ কলাপস করেছে, একের পর এক দেশ কলাপস করেছে। ইউরোপের 3-4টা দেশ ছাড়া অলমোস্ট প্রত্যেকটা দেশের ইকোনমি ফ্র্যাকশন হয়ে গেছে। তো কন্ট্রাক্টেড ইকোনমিকে আপনি কিভাবে বেশি ঋণ করে আপনি তার স্ট্যাগফ্লেশন কমাবেন? এটা প্র্যাকটিক্যাল না তো। তাহলে আমাদের পক্ষ থেকে আমরা দাবি করছি ভ্যাট ইনফ্যাক্ট বিলুপ্ত করে দিতে হবে গ্র্যাজুয়ালি। এটা 5, 12, 15% না, এটা আপনি গ্র্যাজুয়ালি কমায় এনে একটা সার্টেন টাইমের পরে ভ্যাট বিলুপ্ত করে দিতে হবে। এবং আমরা সারা দুনিয়াতে যারা প্রোগ্রেসিভ মার্কেট ইকোনমির কথা বলছেন, তারা বলছেন সিঙ্গেল ট্যাক্সে চলে আসেন। কাস্টমস ডিউটি, ভ্যাট, ট্যাক্স, এক্সাইজ, এরপরে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, এরপরে হচ্ছে দেখবেন আপনার পোর্টে এখানে সেখানে ট্যাক্সের অভাব নাই বাংলাদেশে। আপনি সিঙ্গেল ট্যাক্সে আসেন। নর্ডিক কান্ট্রিগুলো 40%, 42% ট্যাক্স দেয়। আপনি একবার একটা ট্যাক্স নেবেন এবং সেটা উপার্জনের উপরে ভিত্তি করে। গরিব মানুষ ট্যাক্স দেবে না। গরিব মানুষের জন্য ইনসাফ হচ্ছে তিনি ট্যাক্স দেবেন না, তিনি কাজ করবেন, তাকে রাষ্ট্র সাপোর্ট দেবে। কিন্তু আপনি টিসিবির চালের জন্য যে লাইন ধরে বাজার থেকে না কিনতে পেরে পণ্য কিনছে, তার উপরও আপনি ভ্যাট চাপায় দিচ্ছেন। মানে এর থেকে জুলুম, অবিচার আর কিছু হতে পারে না। তাই আমাদের বক্তব্য হচ্ছে রাষ্ট্রকে টোটাল ট্যাক্স ম্যানেজমেন্ট, ট্যাক্স ল, এগুলোকে ওভারহলিং করতে হবে, সিঙ্গেল ট্যাক্সে চলে আসতে হবে। এটা আপনি বাড়ান, 20, 22, 15 কত করবেন অংশীদারদের সাথে পরামর্শ করে সেটা করেন, আর কোনো ট্যাক্স থাকবে না। আর গ্র্যাজুয়ালি ভ্যাটকে আপনি যেটা যে পার্সেন্টেজে আছে এটাকে কমিয়ে 0-তে নিয়ে আসেন আগামী 5 বছরের ভিতরে। আমরা সিঙ্গেল ট্যাক্সের কান্ট্রি দেখতে চাই।